নমস্কার বন্ধুরা, আশা করি সবার দুপুরে খাওয়া কমপ্লিট। এখন বাজে ঠিক 3:57। আর যেরকম পোস্টে বলেছিলাম সেরকম অনুযায়ী একটু আগেই, অর্থাৎ 3 মিনিট আগেই লাইভে হাজির আমি পুষ্পেন্দু। তোমরা শুনছো বং ফ্রিকোয়েন্সি গল্প পাঠ সিজন 1 এপিসোড 5। আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি রায়ের গোয়েন্দা কাহিনী নেশা। গল্প শুরু করার আগে একটুখানি দরকার সাউন্ডটা চেক করে নেওয়ার জন্য। সো তোমরা যারা লাইভ আছো বা লাইভ শুনতে পাচ্ছ, তোমরা একটুখানি যদি কমেন্ট করে বলো যে অডিওটা ঠিকঠাক যাচ্ছে কি না, তাহলে গল্পটা শুরু করা যেতে পারে। সো ওকে, আমাদের হাতে এখনও 2 মিনিট সময় আছে। 3:58 বাজে। 2 মিনিটের মধ্যে দেখা যাক তোমরা কে কে জয়েন করতে পারো। ওকে, ইটস 3:59। তার মানে আমাদের হাতে পুরো 1 মিনিট আছে এখনও। সো দেখা যাক, আসো তাড়াতাড়ি করে জয়েন করো। গল্প শুরু করব ঠিক 4টে থেকেই। একজন শুনছে। 1 মিনিট বাকি, 3:59 বাজে এখন। ওকে ফাইন, 4টে বাজে এখন। সো শুরু করছি আজকের গল্প। সিজন 1 এপিসোড 5, নিহার রঞ্জন গুপ্তের লেখা নেশা, কিরিটি রায়ের একটি গোয়েন্দা কাহিনী। খবরদার, করেছ কি মরেছ? কিরিটি মৃদু গম্ভীর স্বরে বলে অভ্যাস মতো 2 চোখের পাতা বোঝা আরামকে দাঁড়ায় পড়ে কা এলিয়ে পড়ে আছে। কিন্তু লোকে কি নেশা করে না? সুব্রত প্রশ্ন করে। পিপিলিকার পাখা ধরে মরিবার তরে মানুষ নেশা করে মরিবার তরে। একথা আমি বিশ্বাস করি না, সুব্রত তীব্র প্রতিবাদ জানায়। দেখো, বিশ্বাসের ব্যাপারটা রিলেটিভ, আপেক্ষিক। তুমি যেটা বিশ্বাস করো না আমি হয়তো করি, আবার তেমনি আমি যেটা করি তুমি হয়তো সেটা করো না। আচ্ছা, এই যে তুমি সিগার খাও, এও তো একটা নেশা। হ্যাঁ, নেশা বই কি, 100 বার নেশা। তবে কথা হচ্ছে, যতক্ষণ তুমি নেশাকে ধরেছ ততক্ষণ ক্ষতি নেই, কিন্তু যেই নেশা তোমাকে ধরেছে তখনই চিৎপটাং। আমি সিগারকে খাই, সিগার কিন্তু আমাকে খায় না সুব্রত। অতএব বুঝেছ? আচ্ছা, একদিন যে খাবে না তাকে বললে, এতে কিন্তু নো গ্যারান্টি। আমি আমার গ্যারান্টি, কিরিটি বলল। অহমিকায় তোমার বড্ড। কিরিটি বলল, দেখো সুব্রত, অহমিকা মানুষের মস্ত বড় একটা অলংকার, যদি সেটা সোনার হয়, গিল্টির না হয়। ভেবে দেখো তো একবার, অহমিকার মতো অলংকার অর্থাৎ গৌরব মানুষের আর হতে পারে কি না? তবে সে অহমিকা সবার চোখে পড়বে, কিন্তু চোখকে পীড়া দেবে না, হুলও ফোটাবে না। শোনো, একটা গল্প বলি, অহমিকার নয়, নেশার। কিরিটির জবানিতে গল্পটা যা দাঁড়ায় তারই হুবহুরু তুলে দেওয়া হলো নিচে। কিরিটি তখনও রহস্যভেদ করাটাকে প্রফেশন হিসেবে বেছে নেয়নি পাকাপোক্তভাবে। এমএসসি পরীক্ষার ডিগ্রিটাকে একপাশে সরিয়ে রেখে কিছুদিনের জন্য একান্তভাবেই বেকার বা অলস জীবন ভোগ করছে। শিয়ালদহের কাছে অখ্যাতনামা গলির সেই মেস বাণী ভবনের 3 তলার ছোট্ট ঘরটিতেই অধিষ্ঠান করছে। রোজ সকালে ঘুম থেকে উঠে কাপ
5-6 চা ও খবরের কাগজের সদ্ব্যবহার করে দ্বীপ্রাহিক আহারের সময়টা পর্যন্ত কাটিয়ে দেয়। তারপর আহার পর্ব সেরে একটানা দিবানিদ্রা। মেসের অন্যান্য মেম্বাররা চলে যায় যে যার কাজে। চাকর বাকরগুলো আড্ডা দিতে বের হয়ে যায়। কিরিটি একা থাকে সমস্ত মেসটার মধ্যে। যেদিন ঘুম আসে না সেদিন বারবার পড়া সংবাদপত্রটা আবার উল্টোতে থাকে। এমনি এক দুপুরবেলা সেদিনও কিরিটির চোখে ঘুম আসেনি। শুয়ে শুয়ে সংবাদপত্রটা উল্টাচ্ছে। বাইরের সিঁড়িতে জুতোর শব্দ পাওয়া গেল। কে যেন সিঁড়ি বেয়ে উঠে আসছে শ্লথ ধীর পদক্ষেপে। কে আবার এলো? পরিচিত জুতোর শব্দ তো নয়। এমএসের সকলেরই পায়ের শব্দের সঙ্গে কিরিটি পরিচিত। একটু পরই একখানা মুখ দেখা গেল। এমএসে সিট খালি আছে বলতে পারেন মশাই? আগন্তুক ততক্ষণ প্রায় দরজার ওপর এসে দাঁড়িয়েছেন। রোগাটে লম্বা চেহারা, পরিধানে একটা ময়লা সাদা লংস, তার ওপরে দামি মুগার একটা ওপেন ব্রেসকোট, গায়ে দামি নিউ কাট জুতো, অর্থাৎ লম্বা প্যাটার্নের মুখ, গাল দুটো ভেঙে বসে যাওয়ার দরুন গালের হাড় দুটো বৃষ্টিভাবে সোজা হয়ে উঠেছে। একজোড়া কাঁচা পাকা গোঁফ, দাড়ি নিখুঁতভাবে কামানো। মুখ দেখলেই বোঝা যায় ভদ্রলোক জীবনে যথেষ্ট অত্যাচার করেছেন নিজের শরীরের ওপর। মাথার চুল তৈলহীন রুক্ষ, চোখ দুটো যেন সমস্ত কিছুর পরে সজাগ হয়ে আছে। তীক্ষ্ণ উজ্জ্বল দৃষ্টি ধারালো ছুরির ফলার মতো ঝকঝক করছে যেন। এমএসের সিট খালি আছে বলতে পারেন? হ্যাঁ আছে, মৃদু কণ্ঠে কিরিটি জবাব দেয়। সিঙ্গেল তো? দ্বিতীয় প্রশ্ন করেন ভদ্রলোক। না, ডাবলস। আমার এই ঘরেই একটা সিট খালি আছে। এই ঘরে? ভদ্রলোক এবার ঘরের মধ্যে ঢুকলেন এসে। তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরটার চতুর্দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে কতকটা যেন হতাশভাবেই বললেন, এ ঘর তো দেখছি বেজায় ছোট। এখানে দুজন লোক থাকতে পারে নাকি? অন্তত মেসের ম্যানেজার লোচন দাসবাবু তাই বলেন, এবং মাঝে মাঝে মেম্বারও এসে যাচ্ছেন এবং থাকছেন। তা কত ভাড়া মশাই মেসের? 5 টাকা প্রতি মাসে। 5 টাকা। 1 2 3 4 5, অর্থাৎ বাকি কথাটা শেষ না করেই ভদ্রলোক ঘরের পাশে কিরিটির ক্যাম্বিসের যে আরাম চেয়ারটা ছিল সেটার পাশে বসে পড়ে বললেন, 1 গ্লাস জল দিতে পারেন, গলাটা শুকিয়ে গেছে। নিশ্চয়ই। কিরিটি উঠে সোড়াই থেকে 1 গ্লাস জল গড়িয়ে দিল। আলাপ পরিচয় হলো। ভদ্রলোকের নাম শান্তশীল গোস্বামী, দেশমাতা বীমা কোম্পানির একজন ভ্রাম্যমাণ দালাল, অর্থাৎ এজেন্ট। এবারে কলকাতায় মাস 2 থাকবেন। যাযাবর বেদুইন লোক আমি মশাই, 2 দিনের জন্য এখানে ডেরা বাঁধা। তা একরকম 2 মাস কেটে যাবে, কি বলেন? তা বই কি, কিরিটি জবাব দেয়। মেসের ম্যানেজার শ্রী লোচন দাস মহাশয় সত্যিই অত্যন্ত অমায়িক। শান্তশীল বাবুর প্রস্তাবে বিগলিতভাবেই রাজি হয়ে গেলেন, মুখের কথা খুঁজতে না খুঁজতেই। হঠাৎ লোচন দাসের কৃপায় 2 মাসের জন্য শান্তশীল পাকাপোক্তভাবে কিরিটির রুমমেট ও মেসের মেম্বার বনে গেলেন। নির্বিবাদে 1 সপ্তাহ কেটে গেল। কিরিটি বেকার, মেস থেকে বড় একটা বেরই হয় না, কাজকর্ম তো নেই, শুয়ে বসে কাটে তাই। রুমমেট হিসেবে শান্তশীল লোকটা তার বিপরীত। সকাল 5:30 থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত বাইরে কোথায় যে থাকেন তা তিনিই জানেন। দিনে বড় একটা কপালে তার মেসের ভাত জোটে না, তবে রাত্রে ফিরে নিয়মিত আহার করেন মেসেই। শান্তশীল নাকি একজন পাকা দাবা খেলোয়াড়। একদা ম্যানেজার লোচন দাসের দাবা খেলার প্রচণ্ড নেশা ছিল। এতদিন এই মেসে দাবা খেলার সঙ্গী কাউকে পাননি। শান্তশীলকে পেয়ে কিছুদিন হলো দাবা খেলায় যেন মেতে উঠেছেন। মাঝে মাঝে দোতলা সিঁড়ির কাছে ম্যানেজারের ঘরের আলো জ্বলতে দেখে কিরিটি সেটা টের পেয়েছে। হঠাৎ সেদিন বেলা প্রায় 11টার সময় ম্যানেজার লোচন দাস এসে 3 তলার ঘরে ঢুকে কিরিটিকে সম্বোধন করে বললেন, দেখুন কিরিটি বাবু, আপনার রুমমেট মানে আমাদের নতুন মেম্বার গোস্বামী মশাই ইজ এ ভেরি ওয়ান্ডারফুল দাবা খেলোয়াড়। কিরিটি নিত্যকার মতো সংবাদপত্রটি পড়ছিল। কাগজ হতে চোখ না তুলেই বললে, তাই নাকি? হ্যাঁ, ইয়েস। তবে
ভদ্রলোকের একটু আছে, মানে বুঝলেন তো, মাথায় বোধহয় একটু ছিট আছে। কেন বলুন তো? কিরিটি এবার সংবাদপত্রটা একপাশে সরিয়ে রেখে স্মিত মুখে ম্যানেজারের দিকে তাকায়। হঠাৎ এ কথা ওর সম্পর্কে আপনার মনে হওয়ার কারণ কি? কই, আমার তো কখনো সে কথা ওর সম্পর্কে মনে হয়নি। বরং মনে হয় সাধারণের চাইতে একটু বেশি বুদ্ধি রাখেন। লোকটা বিয়ে থা করেননি জানেন? ব্যাপারটা কি এমন কিছু সাংঘাতিক নয়, অনেকেই তো বয়সে বিয়ে থা করেন না। জানেন ওর বয়স কত হবে? কত আর 30 বা 32 হবে। 52, অর্থাৎ 52 বছর বয়স লোকটার। তাই নাকি? দেখে কিন্তু মনে হয় না। তা আপনি যা বলছেন তা হলেও বা কী এমন বা ক্ষতি হয়েছে? বলেন কি স্যার, 52 বছর বয়সের লোকটা বিয়ে থা করলে না? শুধু ওই জন্যই ভদ্রলোকের মাথায় ছিট আছে আপনি ধরে নিয়েছেন ম্যানেজার বাবু? না 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 না, তা কেন, তা কেন? খেলতে খেলতে কথা নেই বার্তা নেই ভদ্রলোক হঠাৎ চিৎকার করে ওঠেন, 3 নো ট্রাম্পস বলে। এই তো রোজকার ঘটনা। শুধু এইটুকুই? কিরিটি ম্যানেজার বাবুকে কথাটা এক প্রকার শেষ না করতে দিই বলে। লোচন দাস যেন একেবারে বিস্ময়ে বনে গেছে। কিরিটির মুখের দিকে চেয়ে বলে, আশ্চর্য মশাই, কেমন করে জানলেন বলুন তো সে কথা? দেখুন ম্যানেজার বাবু, বেকার হতে পারি, কালা তো নই। জানেনই তো ঘুমটা আমার চিরদিনই পাতলা। তাছাড়া আপনার ঘরটা আমার ঘর থেকে বেশি দূরেও নয়। রাত্রে আপনাদের খেলার মধোমাত করবার উল্লাস ধ্বনি কানে এসে বাজে বই কি। তাই বলুন, দাবা খেলতে খেলতে কেউ 3 নো ট্রাম্পস বলে নাকি, মাথায় চিট না থাকলে? দেখুন, ভদ্রলোক হয়তো দাবা খেলার চাইতো তাস খেলায় বেশি ওস্তাদ, এবং এককালে হয়তো খুব বেশি তাস খেলতেন। তাই মাঝে মাঝে দাবা খেলতে খেলতে তাস খেলছেন বলে ভুল করে 3 নো ট্রাম্পস বলে চিৎকার করে ওঠেন। কিন্তু একটা জিনিসের ইদানিং খোঁজ রাখছেন কি দাসমশাই? আপনার মেসের মেম্বাররা নেশা করতে শুরু করেছেন। একে একে প্রায় প্রত্যেকেই, সবাই। নেশা? হ্যাঁ, যাকে ইংরেজিতে বলে ইনটক্সিকেশন। তার মানে? আজ না, থাক, আরেকদিন বলবো। এখন আমি একটু বাইরে যাব। বলতে বলতে কিরিটি শয্যা হতে উঠে বাইরে বেরোবার জন্য প্রস্তুত হতে লাগে। স্বল্পভাষী কিরিটিকে ম্যানেজার ভালো করেই চেনেন, অতএব গাত্রোত্থান আর করলেন না। মেসে সর্বসমেত 9 জন মেম্বার, ম্যানেজার লোচনবাবুকে বাদ দিয়ে। মেসের মেম্বারদের মধ্যে রামতারণবাবু ও গোবিন্দবাবু বয়সের দিক দিয়ে সকলের চাইতে জ্যেষ্ঠ। বাকি সবাই অবিবাহিত ছেলেছোকরার দল। ম্যানেজারবাবুকে সেদিন ও ধরনের একটা কথা বলবার কিরিটির কারণ ছিল। কিছুদিন ধরে কিরিটি লক্ষ্য করছিল রামতারণ ও গোবিন্দবাবু ছাড়া মেসের অন্যান্য সমস্ত মেম্বার ইদানিং যেন শান্তশীলের বিশেষ বন্ধু স্থানীয় হয়ে উঠেছেন। সকলেরই যেন হঠাৎ কেমন শান্তশীলের সঙ্গে বেশ একটা ঘনিষ্ঠতা জমে উঠেছে। অবশ্যই শান্তশীল লোকটা অত্যন্ত অমায়িক ও মিশুকে। মুহূর্তে যে কোনো লোককেই আপনার নিজের করে নিতে পারে। আরও একটা ব্যাপার কিরিটির মনোযোগ আকর্ষণ করেছিল। মাসের 15 দিন যেতে না যেতেই মেসের সকলের অর্থাভাব দেখা দেয়। মাসের শেষে মেস খরচা দিতে টানাটানি লেগে যায়। লোচন দাস এ ব্যাপার নিয়ে খিটখিট করছেন, কিন্তু এমন তো কোনো দিনই ছিল না। প্রত্যেক মেম্বাররাই মাসের প্রথমেই নিয়মিতভাবে মেসের দেনা পাওনা মিটিয়ে দিত। এমন অর্থাভাগ কারও বড় একটা দেখা যায়নি। হঠাৎ এরকমটা হওয়ারই বা কারণ কি? মেসে যেন একটা বিশ্রী অশান্তির হাওয়া বইতে শুরু করেছে। বাণীভবন মেসের মধ্যে শান্তির অভাব ছিল না, কিন্তু হঠাৎ যেন কোথায় অদৃশ্য একটা চিড় খেয়েছে মেসের মেম্বারদের সহজ ও স্বচ্ছন্দ জীবনযাত্রার মধ্যে। বিকালের দিকে সেদিন কিরিটি কি একটা কাজে বের হয়েছিল, ফিরতে প্রায় 11:30 বেজে গেল। একতলা থেকে দোতলায় উঠবার সিঁড়িটার কাছে জায়গাটা বেশ একটু অন্ধকার, তার উপরে সেখানে কোনো আলোরও ব্যবস্থা নেই। সিঁড়িপথে আসতেই ওর কানে গেল একতলার মেম্বার শিবনাথ কাকে যেন অত্যন্ত মিনতি কাতর কণ্ঠে বলছে, আজকে একটা দিতেই হবে মশাই, সবগুলো ফুরিয়ে গেছে, একটাও নেই, প্লিজ 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 দিন। বেশ তো, একটা একটা ছেড়ে 5টা দেবো, আগের পাওনা 10টা টাকা আগে মিটিয়ে দিন। কিরিটি অন্ধকারেই থমকে দাঁড়িয়ে পড়ে। সমস্ত চলশক্তি যেন শেষ হয়ে গেছে তার।
দ্বিতীয় ব্যক্তির গলার স্বর চিনতে কিরিটির একটুও কষ্ট হয়নি। এ দেখুন মশাই, মাসের শেষ, একটা পয়সাও হাতে নেই। বিশ্বাস করুন, ও মাসের মাইনে পেলেই আপনার সব টাকা একসঙ্গে মিটিয়ে দেবো। নো মাই ডিয়ার স্যার, ধারে কারবার গোসাই করে না শিবনাথবাবু। তাছাড়া বাজারে তো বস্তুটির অভাব নেই, 4 পয়সায় 10টা পাওয়া যায়। এন তার কিনে খান না যত খুশি। এ দেখুন দোহাই আপনার, দয়া করুন। অনেক খুঁজেছি কিন্তু অমন জিনিস পাওয়া যায় না। আপনার কথাই ঠিক, হিমালয় ছাড়া ও জিনিস অন্য কোনো জায়গায় গাছে ফলে না। তাই যদি হতো, আমারও গ্রামের বাড়িতে একটা গাছ আছে, প্রচুর ফলেও। সে গাছটায় আপনার মতো জিনিস হলে তো আজ লাখপতি হয়ে যেতাম মশাই। তবে কি আর 10টা 5টা 80 টাকার জন্য এমন দাসত্ব করে জুতোর ঠোকর খেতে হতো? প্লিজ দয়া করুন, বলেছি তো টাকা নেই। পুরুষ মানুষ টাকা জোগাড় করে আনতে পারেন না? আপনার হাতের ওই আংটিটা বাঁধা রেখে টাকা আনুন না। বেশ তো, তবে তাই নিন। ওদের কথাবার্তায় কিরিটি স্তম্ভিত ও হতবাক। ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। ওই ব্যাপারের দিন দিনেক বাদে বিকেলের দিকে কিরিটি বাইরে বেরোবে বলে জামা কাপড় পরছে। হঠাৎ দোতলায় একটা গোলমাল চেঁচামেচি শুনে কিরিটি নিচে নেমে এলো। অনিমেষবাবুর সঙ্গে শান্তশীলের বচসাও হাতাহাতি চলছে। ব্যাপার কি? আপনারা কি ছেলে মানুষ হয়ে গেলেন অনিমেষবাবু? ছি ছি, এসব কি শুরু করেছেন বলুন তো? কিরিটি বলল। দেখুন না মশাই, বলছি হাতে টাকা নেই, তা উনি আমাকে যাচ্ছে তাই বলছেন। কিরিটি শুনল শান্তশীল অনিমেষবাবুর কাছে টাকা পান, তাই চাওয়াতেই এই বিভ্রাট। ক্রমে জানা গেল একমাত্র অনিমেষবাবুই নন, সকলেই প্রায় শান্তশীলের কাছে দেনা করেছে এবং গত 1 মাস ধরে এই রকমই চলছে। শান্তশীল এমএসএ এসেছে মাস 2 কাছাকাছি। এরই মধ্যে সকলেই প্রায় তার কাছে টাকা ধার করে। ব্যাপারটা আরও একটু ভালো করে খোঁজ করতে গিয়ে কিরিটি জানতে পারল সকলেই শান্তশীলের কাছ থেকে হর্তুকি কিনে খায় এবং এ তারই জন্য দেনা। আশ্চর্য, হর্তুকি খেয়ে সবাই দেনা করেছে, অর্থাৎ দেনা করে হর্তুকি খেয়েছে। এ আবার কি? সেদিন সকালে ঘুম থেকে উঠতে কিরিটির বেশ একটু দেরি হয়ে গেল। হঠাৎ কানে এলো একটা গানের সুর। চোখ মেলে চেয়ে দেখে শান্তশীল গুনগুন করে গান গাইছে। এ দুনিয়া আজব কারখানা, বুদ্ধি যাদের করেছে তারা মাটির ঢেলা সোনা। শান্তশীল বোধহয় এই মাত্র স্নান সেরে এলো। ভিজে চুল একটা চিরুনি দিয়ে আস্তে 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 গান গাইছিল। এখনো যে বের হননি গোসাই, কি ব্যাপার? আরে কে? ও রায়মশাই নাকি? নিদ্রা ভাঙলো? তা ভাঙলো। কিরিটি উঠে রেলিংয়ের সামনে গিয়ে ভৃত্যকে চা দিতে বলে আবার ঘরে ঢুকলো। আপনার সঙ্গে একটা কথা ছিল গোসাই। বিলক্ষণ, বলুন। মেষ শুদ্ধ সকলকে হর্তুকি খাইয়ে নাকি আপনি একেবারে মাত করে ফেলেছেন। কি এমন হর্তুকি গোসাই? একটা আধটা পেতে পারি না? অবশ্যই উচিত দাম দেব। হে, তা দাম দিলে পাবেন না কেন? ব্যবসা করতে বসেছি যখন। কীরকম দাম? দামের কি কিছু ঠিক আছে? 1, 2, 3, 4, 10, 15, 20 টাকা পর্যন্ত হর্তুকি আছে। বলেন কি? একটা হর্তুকির দাম 20 টাকা? মাঝে মাঝে 50 টাকাও দাম হয়। 50 টাকা? কোথাকার হর্তুকি গোসাই? গাছটার সন্ধান পাই না। সে গাছ কি আর এখানে? স্বপ্নাদ্য ব্যাপার। শ্রী শ্রী গুরবে নম বলতে বলতে একান্ত ভক্তিভাবে করজোড়ে শান্তশীল তার গুরুকেই বোধহয় প্রণাম জানায়। তারপর ভক্তি গদগদ কণ্ঠে বলে, আমার গুরুদেব শ্রী ভগবান চিজ্ঞানন্দ স্বামী, তার হর্তুকি এই হর্তুকি, তার শ্রীফল তারই দেওয়া প্রসাদ। সাধারণ হর্তুকি তারই প্রসাদ গুণে শ্রীফলে পরিণত হয়, যে শ্রীফল একবার খেলে তার স্বর্গীয় স্বাদ আর ভোলা যায় না জীবনে। জিহ্বার সমস্ত আচ্ছাদনকেই যেন একেবারে জড়িয়ে ধরে, আপনাদের বৈষ্ণব কবির সেই নীল শাড়ির মতো। লোকটা যে কত বড় ঘুঘু কিরিটির বুঝতে আর বাকি থাকে না। তাই বুঝি একবার সে হর্তুকি খেলে নেশা ধরে যায়? কিরিটি বলে। হা হা করে শান্তশীল হেসে ওঠেন। নেশাই বটে, তবে চব্বর নেশা। রায়মশাই, আপনি বুদ্ধিমান ব্যক্তি। 2 দিন এ ঘরে আপনার সঙ্গে বাস করি, তা টের পেয়েছি। লুকোছাপার কাজ নয়, সত্যই বলছি, এ সামান্য হর্তুকির বেচাকেনা নয়, নেশার ফল। চিনি যারা খান, আমি চিন্তামণি তাদের জোগাই চিনির।
লোকটার দুঃসাহস দেখে কিরিটি যেন বিস্ময় একেবারে থ হয়ে যায়। এত বড় পাষণ্ড তার চোখে ইতিপূর্বে বড় একটা পড়েনি। কিন্তু যেমন শয়তান তেমনি প্রতিটি পা হিসাব করে ফেলতে হবে। এই যে ওপেন চ্যালেঞ্জ। মৃদু হেসে কিরিটি বলে, "হুঁ, খাসা ব্যবসায় ফেতেছেন তো।" কি যে বলেন রায়মশাই, বুদ্ধি ছিল তাই 2 পয়সা করে খাচ্ছি। কিরিটির বড় ইচ্ছে হয়, বলে, দুর্বুদ্ধি বলুন, কিন্তু মুখে বলে, আজ সন্ধ্যার দিকে 2 টাকার একটা হর্তুকি দেবেন তো। হ্যাঁ, দেবো দেবো, নিশ্চয়ই দেবো, 100 বার দেবো। হর্তুকি সেবনের কিন্তু একটা পদ্ধতি আছে। বলেন কি, সেবন প্রক্রিয়াও আছে নাকি? হ্যাঁ, তা আছে বই কি। যেমন বস্তু তার তেমনি সেবন প্রক্রিয়া। বটে, তা সেটা কি শুনতে পাই না? হর্তুকিটি বেশ ভালো করে ধুয়ে 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 12 ঘন্টা। কি, 12 ঘন্টা? হ্যাঁ, ধরুন সন্ধ্যে 7টার সময় ভিজিয়ে রাখলেন, পরের দিন প্রাতে সেটি সেবন করলেন, ব্যাস। তাহলেই তাহলে স্বর্গপ্রাপ্তি তো। স্বর্গপ্রাপ্তি বটে। কিন্তু কিরিটি হরিতকি নেওয়ার সময় একটা নয়, দুটোই নিল 4 টাকা দিয়ে। একটা হরিতকি গোসাইয়ের নির্দিষ্ট প্রক্রিয়ায় 1 গ্লাস জলে ভিজিয়ে রাখলো, দ্বিতীয়টা পকেটে রেখে স্নান করতে চলে গেল। দ্বিপ্রহরের আহারাদির পর কিরিটি নিজে সোজা একেবারে সায়েন্স কলেজের ল্যাবরেটরিতে চলে গেল। সমস্ত দুপুর ধরে 3 বন্ধুতে মিলে নানা প্রকার অ্যানালিসিস করেও তার মধ্যে থেকে কোনো প্রকার মাদক পদার্থেরই সন্ধান পেল না। হতাশ হয়েই ক্লান্ত কিরিটি মেসে ফিরে এলো। স্নান করে প্রথমেই কিরিটি সকালের ভেজানো হর্তুকির জলটা 1 ঢোক খেয়ে নিল। বেশ কষকষ এবং মিষ্টি স্বাদ জলটার, যেমনটি হওয়া উচিত আর কি। অন্যান্য দিন খিদেও তেমন থাকে না। আজ কিন্তু রাত্রি 12টা বাজতে না বাজতেই বেশ খিদে অনুভব করতে থাকে কিরিটি। শুধু তাই নয়, শরীরটাও যেন অসম্ভব হালকা হয়ে গেছে। শরীরের প্রতিটি স্নায়ুতে যেন একটা স্বাচ্ছন্দ্যের তারল্য, চোখের পাতা বুজে আসছে। সেদিন রাত্রে অন্যান্য দিনের চাইতে আহারের পরিমাণটাও যেন বেশি হলো। ঘুমটা অবশ্য একটানা হলো না, তবে ঘুমের শৈথিল্য সর্বশরীরে। কিরিটির বুঝতে কষ্ট হলো না হরিতকির মধ্যে কোনো মাদক পদার্থ ছিল। পরের দিন সন্ধ্যায় শান্তশীলের সঙ্গে দেখা। শ্রীফল সেবন করেছিলেন রায়মশাই? তা করেছিলাম। শ্রীফলের মহিমা সম্যক উপলব্ধি করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, তা করেছি। আজ আরও গোটা 2 দেবেন তো। নেশা বড় খারাপ অভ্যাস মশাই, সর্বনাশের পথ। হিতোপদেশ আর যার মুখে শোভা পাক, আপনার মুখে কিন্তু। শোভা পায় না, তা যা বলছেন। এবারে আর কিরিটির ভুল হয় না। কিরিটি খোলাখুলিভাবেই শান্তশীলকে একেবারে চেপে ধরল। গোসাই, এবার যদি আপনাকে পুলিশের হাতে দিই। কি যে বলেন! কি বলি মানে? মাদক দ্রব্যের চোরা কারবার করছেন, স্মাগলার। অমৃতং ভালোবাসিতম। কিরিটি বিস্ময় একেবারে নির্বাক। লোকটা হয় শয়তান, নয়তো সাধু। এটা ব্রিটিশের রাজত্ব রায়মশাই, বয়সে আপনি এখনো নাবালক আমার কাছে। বলতে বলতে হঠাৎ যেন শান্তশীলের চোখ দুটো অস্বাভাবিক এক দীপ্তিতে ঝকঝক করে জ্বলে ওঠে। ব্যঙ্গ ও নিরতিশয় অবজ্ঞা যেন শান্তশীলের কণ্ঠস্বরে ঝরে পড়ে। বলে, হাতি ঘোড়া গেল তল, মশক বলে কত জল। করি মশাই, করি। মাদকদ্রব্যে চোরা কারবারি করি। বাট নো বডি ক্যান টাচ মি, নো বডি। বলে 2 হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ উঁচু করে নেড়ে নেড়ে হিংস্র কুটিল একটা চাপা হাসির উচ্ছ্বাসে যেন ভেঙে পড়তে থাকে। কিরিটি দাঁড়িয়ে নিঃশব্দে যেন রাগে ফুলতে থাকে। সত্যি তো, প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া দোষী কেমন করি বা ওকে বলবে? শান্তশীল জুতোটা গলাতে গলাতে বললে, ও ব্যাপার ওসু ব্যাপারং। হরিপুরের গোসাই চিৎঘনানন্দের শিষ্য। যত চাও পাবে। নেশা করো, নাক ডাকাও, স্ফূর্তি করো, ঝামেলায় প্রয়োজনটা কি? শান্তশীল ঘরতে বেরিয়ে গেল। যেন একরাশ কালো কালি কিরিটির চোখে ছিটিয়ে গেল। লজ্জায় অপমানে কিরিটি মিনিট কয়েক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ফ্র্যাঙ্ক, ওপেন চ্যালেঞ্জ। ওকে,
আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ গোসাই। আমারও নাম কিরিটি রায়। কিরিটি হঠাৎ যেন একেবারে বোবা বনে গেল। সমগ্র চিন্তাশক্তি যেন একটা আবর্ত রচনা করে কেবলই পাক খেয়ে ফিরছে। শান্তশীলের যে বক্সের মধ্যে হরিতকি থাকতো তার একটা ডুপ্লিকেট চাবি করিয়ে সেই বাক্স থেকে একটার পর একটা হরিতকি বের করে নানাভাবে উল্টে পাল্টে পরীক্ষা করে এবং খুব গোপনে শান্তশীল যাদের হরতকি আছে তাদের হরতকিগুলো দিনের পর দিন অ্যানালাইসিস করেও কিরিটি কোথাও বিন্দুমাত্র মাদক দ্রব্যের সন্ধান পেল না। আগাগোড়া সমস্ত ব্যাপারটাই যেন একটা গোলক ধাঁধা। এর রহস্য তাকে ভেদ করতেই হবে। কিরিটি একেবারে মরিয়া হয়ে ওঠে। দিবারাত্র কিরিটি ঘরের মধ্যে শুয়ে বসে চিন্তা করে। এর দিন 7 পর সন্ধ্যা হতেই বাইরের আকাশ ভেঙে নেমেছে অকাল বর্ষা। রাত্রি প্রায় 11:30 হবে। মেসের সকলেই ঘুমিয়ে তখন। কেবল নিচে ম্যানেজারের ঘরে আলো জ্বলছে। ম্যানেজার ও শান্তশীল দাবা খেলায় মত্ত। হঠাৎ শান্তশীলের উল্লসিত চিৎকার শোনা গেল। ফ্রিডো ট্রাম্পস! কালো আকাশটা চিরে একটা বিদ্যুৎ ঝিলি খেনে গেল। কিরিটি চুপ করে ঘর থেকে বের হয়ে পড়ল। আলোটা আগেই নিভিয়ে দিয়েছিল। গায়ে একটা কালো চাদর জড়ানো। দ্রুত পদে সিঁড়ি দিয়ে দোতলা বারান্দায় এসে দাঁড়ায়। অন্ধকার বারান্দা দিয়ে পা টিপে টিপে মেসের নতুন চাকর, ওটা ভোলা না? হ্যাঁ, ভোলাই যাচ্ছে। কিন্তু অমন করে চোরের মতো পা টিপে টিপে ও যতীনবাবুর ঘরের দিকে যাচ্ছে কেন? খোলা জানালাটা সামনে গিয়ে দাঁড়ালো। হাতে ওটা ওর কি? একটা ছোট ডান্ডা বলেই মনে হচ্ছে। ধরে কিরিটি নিঃশব্দে দ্রুত এগিয়ে যায়। অনেকটা এগিয়ে গিয়ে অতর্কিতে বলিষ্ঠ দুহাত দিয়ে ভোলাকে চাপটে ধরে। ভোলা চমকে ওঠে। চাপা গর্জনে কিরিটি বলে, চুপ! শব্দ করেছিস কি তোকে পুলিশে দেবো? আয় আমার সঙ্গে আয়। কিরিটি জোর করে এক প্রকার টানতে টানতেই ভোলাকে নিয়ে নিজের ঘরে ঢুকে প্রথমে খিলটা বন্ধ করে, পরে আলোটা দেয় জেলে। ভোলা হাউমাউ করে কেঁদে ওঠে। হ্যাঁ, আমি কিছু চাই না বাবু। দেখি তোর হাতে ওটা কি? হে বাবু, বাসি। ঠিক এমনি সময় দাঁড়ে করাঘাত শোনা গেল। দরজাটা খুলুন রায়মশাই, মিথ্যে ওকে শাসাচ্ছেন, ও বেটা কিছু জানে না। কিরিটি মুহূর্তকাল দ্বিধা করে না, এগিয়ে দরজাটা খুলে দেয়। এ মশাই, গোয়েন্দাগিরি করবেন করুন, কিন্তু নিরীহ চাকর বাকরদের দিয়ে অ্যাডভেঞ্চার করা কেন? দে ভোলা, বাসিটা রায়মশাইকে দে। ভোলা শান্তশীলের নির্দেশে বাঁশিটা কিরিটির হাতে তুলে দেয়। ওকে যেতে দিন। যা ভোলা, নিয়ে যা। কিরিটি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। ভোলা ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে যায়। কিরিটির হাতে ধরা তখনও সেই বাঁশিটা। অন্যমনস্কভাবে বাঁশিটা হাতের মধ্যে দেখতে দেখতে হঠাৎ একটা কথা কিরিটির মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কিরিটি দরজার দিকে অগ্রসর হয়। ও কি, কোথায় যান? ভোলা এই পর্যন্ত বলেই হঠাৎ কিরিটি শান্তশীলের মুখের দিকে চেয়ে থমকে দাঁড়িয়ে যায়। একান্ত নির্বিকার শান্তশীল খোলা দরজাটার ঠিক একপাশে দাঁড়িয়ে। তার সমগ্র মুখখানা যেন একটা বিচিত্র নিষ্ঠুর চাপা হাসির উচ্ছ্বাসে ভরে গেছে। কিরিটির বুঝতে বাকি থাকে না, এক চালেই তাকে মাত করেছে শান্তশীল। হেরে গেছেন মশাই, হেরে গেছেন। চাপা উল্লাসে শান্তশীল বলে ওঠে। দাবার চাল, শান্তশীলেরই জিত। পাখি পালিয়েছে ধরা ছোঁয়ার বাইরে। কিরিটি নির্নিমেষে চেয়ে থাকে শান্তশীলের চোখের দিকে। ছুরির ফলার মতো চোখের তারা দুটো ঝকঝক করছে শান্তশীলের। উত্তেজনায় কিরিটির দেহটা যেন ঋজু কঠিন একটা ধারালু ইস্পাতের তরোয়ালের মতো সোজা হয়ে চরমতম প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে আছে। গোসাই, আমি কিরিটি রায়। মুখের কথা শেষ হলো না। সিঁড়িতে জুতোর শব্দ শোনা গেল, অনেকগুলো একসঙ্গে ওপরে উঠে আসছে। বিদ্যুৎ গতিতে শান্তশীল ফিরে দাঁড়ালো এবং বোধহয় পালাবার চেষ্টা করলো। বৃথা। সমস্ত বাড়িটাই পুলিশে ঘিরে ফেলেছে গোসাই। পুলিশ! একটা অস্ফুট আর্তনাদ শান্তশীলের কণ্ঠ চিরে নির্গত হয়। পরক্ষণেই পুলিশ ইন্সপেক্টর শচীন মল্লিক এসে কক্ষে প্রবেশ করলেন। আসুন মিস্টার মল্লিক, ইনি শান্তশীল গোস্বামী। দুজন লাল পাগড়ি হাত করা বন্ধ অবস্থায় ভোলাকে টানতে টানতে এনে ঘরে ঢুকলো। বেটা পালাচ্ছিল। ধরা পড়েছে? সল্লা সিকিউরিটি এগিয়ে আসে। নমস্কার কিরিটি রায়মশাই। শান্তশীলের ডাকে কিরিটি চমকে ফিরে তাকায়। একটু আগের সেই জয় গর্বিত বিচিত্র হাসি শান্তশীলের মুখে। হঠাৎ দরাম করে শান্তশীল ঘরের মেঝের ওপর পড়ে গেল।
বুঝতে কিছুই বাকি থাকে না কারোরই। শান্তশীল আত্মহত্যা করেছে। ভোলার শরীর সার্চ করতেই 1 হাত পরিমাণ একটা পাতলা ইস্পাতের বাঁশির আকারের বস্তু পাওয়া গেল। ভোলার সাহায্যে জিনিসটার কারুকার্য বোঝা গেল। ভেতরটা বন্দুকের নলের মতো ফাঁপা। এক কোণে একটা স্প্রিং আছে, সেটা টিপলে চোরাগুপ্তির মতো একটা সরু ইস্পাতের রড বের হয়ে আসে। ইচ্ছে মতো সেটাকে 12-13 হাত পর্যন্ত আকারে লম্বা করা যায়। সেই রডের আগায় ছোট্ট একটা চেম্বারের মতো, তারই মধ্যে 3-4 রকমের মাদকদ্রব্য মিশ্রিত থাকে। দ্বিতীয় স্প্রিংটি টিপলেই সেই চেম্বার থেকে ওই মাদকদ্রব্য মিশিয়ে দেওয়া হতো। মাদকদ্রব্যের সঙ্গে হরিদকির কোনো সম্পর্ক ছিল না। কিরিটি বললে, গোসাইয়ের দুষ্টবুদ্ধি ছিল প্রখর, বিজ্ঞানও দখল ছিল অল্প বিস্তর। স্মাগলিং করে ওইভাবে লোককে নেশার দ্বারা বশীভূত করে অর্থ উপার্জন করত। মানুষকে নেশা করিয়ে মাদকদ্রব্যের কারবার চালানো বাস্তবিক অতি মৌলিক ব্যাপার। হর্তুকিটা যে একটা লোক দেখানো ব্যাপার জানতে পেরেছিলাম আগেই, এবং ওই হর্তুকির সাহায্যে যে লোকটা মাদকদ্রব্য লোককে সেবন করাতো এও জানতাম। তবে এটা বুঝতে পারছিলাম না কখন কিভাবে ওই মাদকদ্রব্য হর্তুকি জলের সঙ্গে মেশাতো। তারপর হঠাৎ মনে পড়লো দাবা খেলতে খেলতে হঠাৎ 3 no trumps বলে চেঁচিয়ে ওঠে। নিশ্চয়ই ওর মধ্যে কোনো ক্লু আছে, সেটা ধরতে পারছি না। ভাবতে ভাবতে মনে হলো যখনই লোকটা ট্রাম্পস বলে চেঁচিয়ে ওঠে তখনই দেখতে হবে। 2-3 দিন নজর রাখতেই দেখলাম 3 no trumps বলে শান্তশীল চিৎকার করলেই মেসের নতুন চাকর ভোলা তার ঘরতে বেরিয়ে আসে। ভোলার গতিবিধির পরে তীক্ষ্ণ দৃষ্টি রাখলাম। তারপরের ব্যাপারটাও সংক্ষেপে কিরিটি শচীনবাবুকে বললে। দুঃখ এই লোকটাকে জীবন্ত ধরা গেল না। ও যে সুইসাইড করবে একবারও মনে হয়নি। শচীনবাবু বললেন, আমিও না। ইট ওয়াজ নো সাডেন। তো বন্ধুরা, শুনছিলে নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি রায়ের গোয়েন্দা কাহিনী নেশা। শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং এরকম আরও অনেক গল্প শুনতে হলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে গল্পের রিকোয়েস্ট করতেই পারো। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই সপ্তাহে ছিল ব্রাউন সাহেবের বাড়ি, সত্যজিৎ রায়ের লেখা, যে গল্পটি ইতিমধ্যেই যারা যেখানে ভূতের ভয় এই সিনেমাটি দেখেছো তারা হয়তো কিছুটা দেখেছো যে এই গল্পটা এই সিনেমাটার একটা অংশ ছিল। খুব শিগগিরই আরও এরকম একটি গল্প পাঠ নিয়ে হাজির হবো এরকম একটি ফেসবুক লাইভে। সবাই তো ততক্ষণ খুব ভালো থেকো, সঙ্গে থেকো। এবং হ্যাঁ, আরেকটি কথা, সেটা হচ্ছে রাত ঠিক 10:30টায় আজকে রাত ঠিক 10:30টায় আড্ডা ও হোলিক গ্রুপ আছে, সেই গ্রুপটা থেকে আমি অন্য একটি গল্প, মিস্টার শ্বাসমলের শেষ রাত্রি, সত্যজিৎ রায়ের লেখা, এই গল্পটা লাইভ গল্প পাঠ করতে আসছি। যারা ওই গ্রুপটিতে নেই তোমরা, তারা গ্রুপ জয়েন করে নিও ঠিক রাত 10:30টায়। সঙ্গে থাকো, শুনতে থাকো দ্য বং ফ্রিকোয়েন্সি। নমস্কার।